জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। কর্মচাঞ্চল্য পেয়েছে খাগড়াছড়িতে। ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়। 4টি রুটে চালান ঢুকছে মিয়ানমার, ভারত থেকে। সিলেটে ভোগান্তির আরেক নাম রেলযাত্রা। ঢাকা চট্টগ্রাম রুটে 20 ভাগ টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর দাবি। দেশে রফতানি রেমিটেন্স আয় বাড়লেও বিনিয়োগে ভাটা। অর্থনীতি দুর্বল হয়ে পড়ার শঙ্কা। স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং অধিকার কর্মীদের মুখে ইসরায়েল বিরোধী স্লোগান। আটক গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। সেনা প্রত্যাহারে রাজি তেল আবিব। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন সক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। ৫ তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় ১ বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটে নাই গত ৫৪ বছরে। আমাদের যেটা সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐকমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাদা মেঘের ভেলা আর বাতাসের মিতালিতে দুলতে থাকা কাশফুল তৈরি করেছে এক নান্দনিক মোহময়তা। রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। শরতের কাশফুল নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষের অংশে। সময় সংবাদে আরও থাকছে, ৬ মাসে নেত্রকোনায় নিখোঁজের পর লাশ মিলেছে ১৩ জনের। সাধারণ ডায়েরি হয়েছে প্রায় ২০০। শাস্তি না হয় বাড়ছে প্রবণতা, গণসচেতনতা বাড়ানোর তাগিদ পুলিশের। দুর্গম পাহাড় আর ভৌগোলিক চ্যালেঞ্জের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র ঢুকছে পার্বত্য চট্টগ্রামে, আর তাতে অশান্ত হচ্ছে পাহাড়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে মিয়ানমার ও ভারত থেকে অন্তত 4টি রুটে অস্ত্র আসছে রাঙামাটিতে। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে নানা সাংকেতিক ভাষা। পুলিশ বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও অস্ত্র চালান রোধে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী, বাড়ানো হয়েছে নজরদারি। রাঙামাটি থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য। নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত 4টি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি, লুল্যাংচড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট। তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুগদিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাজেক লঙ্কর পয়েন্টে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে 5টি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে। এসব চালানে ছিল AK-47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ। আমি খুব একটা আতঙ্কে এখনো। পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক 2 সদস্য জানান, প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা। পার্টির একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে, যে এটা একটা স্পেশাল টিম, যে অস্ত্র আসলে ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো, যে আজকে অস্ত্র চালান আসবে, যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে, ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য। এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার, থাইল্যান্ড এদিক থেকে, আর ইন্ডিয়া বোর্ডারে ঢুকবে মালগুলো, পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে। একটা অস্ত্রের দাম বার্মা থেকে নিয়ে আসতেছে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে বিক্রি করছে আপনার 6 লক্ষ। গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট, বেশিরভাগ এখান থেকে যাবে, আজকে বর্ডারে দিবে, যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে, তো আগাম কি করবে, অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে যখন মালগুলা এফআরআই আসবে বাংলাদেশে, তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসে, আন্ডারগ্রাউন্ডে যারা আছে, যেন বেমানি করতে না পারে। তো কী করে তারা ওই মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা বুঝে লেনদেন কত বাড়ছে কত কি, তখন বুঝে দিয়ে তাদের মতো তারা চলে যায়, আবার গার্ড দিয়ে অস্ত্রগুলো নিয়ে আসে। অস্ত্রের অবাধ চালানের ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে, তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর 42 সদস্য। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই, আমরা কিন্তু অভিযান চালাই, এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায়। বিভিন্ন নামে, ছদ্মনামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাই মর্মে অভিযোগ আসে। যখন এই অভিযোগগুলো আমরা পাই, সেগুলো আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি রয়েছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি। গত 1 বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে। এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য, এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়িতে জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে, স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখা গেছে। এই খাগড়াছড়ি শহরে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। খাগড়াছড়ির জনজীবন এখন স্বাভাবিক। গতকাল বিকেল বেলা খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক জারি করা 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপরদিকে একই সময়ে গুইমারা উপজেলা প্রশাসন তাদের জারি করা 144 ধারা প্রত্যাহার করে নেয়। এদিকে যুম্ম ছাত্র জনতা তারা সকালবেলা তাদের ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয়। স্থানীয় প্রশাসনের সাথে তাদের উত্থাপিত 8 দফার দাবিনামার আশ্বাসের পরিপ্রেক্ষিতে
এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় যুগ্ম ছাত্র জনতা। প্রশাসন জানিয়েছিল আগেই অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করা হলে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক জারি করা 144 ধারা প্রত্যাহার করে নেয়। এদিকে 144 ধারা প্রত্যাহার হওয়ার ফলে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় জনসাধারণ অর্থাৎ পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের লোকজন অবাধে চলাফেরা করতে পারছে। জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক। তবে অনেক পাহাড়িরা আর বলছেন তাদের মনে এখনো সংশয় রয়েছে, অজানা আতঙ্ক তারা ভুগছে। যে ক্ষতটা হয়েছে এ ক্ষতটা ভুলে যেতে বা মুছে যেতে তাদের কিছুটা সময় নেবে। গত 23 সেপ্টেম্বর মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে সহিংস ঘটনার সূত্রপাত হয়। সেই ঘটনায় 3জন নিহত এবং শতাধিক লোক আহত হয়। প্রচুর ঘরবাড়ি অগ্নিসংযোগ হয় এবং ভাঙচুর করা হয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আবারও সরব হয়ে উঠছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে রানার কাছে। রানা, দুর্গাপূজার বন্ধের পর ক্যাম্পাসে আবারও শিক্ষার্থীরা ফেরত আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তারা ক্যাম্পাসে ফিরে এসেছেন এবং আজকে সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা চালু হয়েছে। এবং যেহেতু শিক্ষার্থীরা ফিরে এসেছেন সেহেতু রাকসু নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকে প্রচারণা করছেন। আমরা যেটি দেখছি যে রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি হল সংসদের যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকেই প্রচারণা করছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা প্যানেলে রয়েছেন তারা এখানে প্রচারণা করছেন, অন্যদিকে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও প্রচারণা শুরু করেছেন। এবং যেসব প্রার্থী প্রচারণা করছেন তারা যেটি বলছেন যে আগামী দিন দুয়েকের মধ্যে সব শিক্ষার্থীরা আবারও ক্যাম্পাসে আসবেন এবং যে জমজমাট প্রচারণা সেটি আগামী কাল থেকে শুরু হবে। এবং তারা বলছেন যে তারা এরই মধ্যে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন না, একই সাথে হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাকসু নির্বাচন কমিশন তাদের যে প্রচারণার সময়সীমা সেটি পরিবর্তন করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে রোববার থেকে আগামী 14 অক্টোবর পর্যন্ত প্রার্থীরা যে প্রচারণা সেটি চালাতে পারবেন এবং আগে সকাল 10টা থেকে প্রচারণা শুরু হতো, এখন সকাল 10টা নয়, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা হবে এবং 14 তারিখে যে প্রচারণা সেটি রাত 12টা পর্যন্ত হবে। সব মিলিয়ে যে জমজমাট প্রচারণা সেটি কালকে থেকে শুরু হবে। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদের খবর জানাবেন সহকর্মী মেহেরিন রিনি। পূজার ছুটির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচনের প্রচারণা সেটি অনেকটা স্থবির হয়ে পড়েছিল, তবে আজ থেকে যে একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা আজকে থেকে আবার বেশ সরগরম অবস্থাতেই যে প্রচারণার কার্যক্রম সেটি শুরু করেছেন। সকাল 10টা থেকেই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তাদেরকে আমরা দেখেছি যে প্রচারণার কার্যক্রম চালাতে। আবার এইদিকে বিশ্ববিদ্যালয়ের যে ঝুপড়িগুলো আছে সেই ঝুপড়িগুলোতে প্রচারণার কার্যক্রম চালাচ্ছে অহিংস শিক্ষার্থী ঐক্য নামের একটি স্বতন্ত্র প্যানেল। পাশাপাশি প্রচারণার কার্যক্রম শুরু করেছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল, তারা আজকে থেকে যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বন্ধের পরে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন ইতোমধ্যেই। তবে এখনো আসলে সকল শিক্ষার্থী ফিরে না আসায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচারণা খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু এরই মধ্যে প্রচারণার কার্যক্রম শুরু করেছে যারা প্রার্থী রয়েছেন, চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, যে 907 জন প্রার্থী তারা আসলে নেমে পড়েছেন এই প্রচারণার কার্যক্রমে। তারা শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে বিতরণ করছেন তাদের যে লিফলেট, ব্যালট নাম্বার সম্বলিত লিফলেট সেটি বিতরণ করছেন, পাশাপাশি চেয়ে নিচ্ছেন তাদের প্রত্যাশিত ভোট এবং দোয়া। এছাড়াও আজকে দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ অডিটোরিয়াম সেখানে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় যে বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে, প্রত্যাশা নিয়ে, অভিযোগ নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করবে প্রার্থীদের সাথে প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। টানা 34 দিন বন্ধ থাকার পর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। আন্দোলন অস্থিরতার পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ক্যাম্পাস। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দ, অচলাবস্থা নীরবতা ভেঙে অবশেষে প্রাণ চাঞ্চল্য ফিরেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলন অস্থিরতায় বন্ধ থাকার পর দীর্ঘ 34 দিন পর এই আজকে থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। আমি সকাল থেকে বিভিন্ন অনুষদে ঘুরেছি এবং সকাল থেকেই দেখেছি সকাল 9টা থেকেই ফিশারিজ সহ বিভিন্ন অনুষদে কিন্তু ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। এই আন্দোলন অস্থিরতার কারণে 1 মাসের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কায় ছিলেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু ছিল চাপের মুখে। অবশেষে এই অচলাবস্থার অবসান ঘটিয়ে আজকে থেকে শুরু হয়েছে এই শিক্ষা কার্যক্রম এবং এখানে সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। মূলত যে গত 31 আগস্ট 2টি অনুষদের কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে শিক্ষকদের অবরুদ্ধ করা, পরবর্তীতে বহিরাগতদের হামলা শিক্ষার্থীদের উপর এবং এই যে অস্থিরতা এবং এই জেরে কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরবর্তীতে 6 দফা দাবি এবং শিক্ষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শিক্ষকদের যে 3 ডিগ্রির সেটি মেনে নেওয়া এবং পরবর্তীতে স্বাভাবিক হওয়ায় কিন্তু সমঝোতার ভিত্তিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে কিন্তু আজকে ক্যাম্পাস খুলে দেওয়া এবং ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয় এবং গত 3 তারিখ কিন্তু হল খুলে দেওয়া হয়েছিল। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। সিলেটবাসীর ভোগান্তির আরেক নাম ট্রেন যাত্রা। সড়কের বেহাল দশার কারণে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার তুলনায় 20 ভাগ টিকিট দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করে। ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা। সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। 5 থেকে 6 ঘন্টার যাত্রা 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে, কাউন্টারে মিলে না টিকিট। 9 তারিখ পর্যন্ত চট্টগ্রামে টিকিট নাই। রেল স্টেশনে আসছিলাম ঢাকায় যাওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য, এখন এর টিকিট পাই না। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না, বাস না পাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ যেতে পারছে না। অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার। সিলেট থেকে ঢাকাগামী কালনী, জয়ন্তিকা, পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন, এই 6টি ট্রেন যাতায়াত করে। প্রতি ট্রেনে গড়ে 3.5 থেকে 4 হাজার যাত্রী যেতে পারেন। সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার 20 ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গতকালও আসছিলাম, আজকেও আসছি, এখনও টিকিট করতে পারি নাই। যেহেতু বাই রোডের অবস্থা খুবই খারাপ, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সেই জন্য ট্রেনের উপর প্রচণ্ড যাত্রী চাপ। যেজন্য আমরা অতিরিক্ত বগি লাগাইছি, কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না। এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে একটা স্পেশাল ট্রেন প্রতিদিন সিলেট টু ঢাকা। 2023 সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয়, কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। শারজায় আজ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। রফতানি রেমিটেন্সায় বাড়লেও ভাটা পড়ছে বিনিয়োগে। এতে অর্থনীতি কোনোভাবে টিকে থাকলেও শিগগিরই দুর্বল হয়ে পড়বে। স্থবিরতার প্রহর গুনছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা।
বলছেন স্থিতিশীল ব্যবসা বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে অন্য দেশে চলে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক এজেন্ডা রাস্তায় না নিয়ে আসার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ২৪শে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার হিসেব গুনতে গুনতে পেরিয়েছে ১ বছর। কোথাও আশা, কোথাও হতাশার চাদর মুড়িয়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন, অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি বঞ্চনা ঘোচাতে গদবাঁধা রাজনীতির পরিবর্তন চায় সাধারণ জনগণ। দেশজুড়ে নির্বাচনী ডামাডোলের নানা হিসেব নিকেশের মধ্যে বিভিন্ন সংকটের আশঙ্কা দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়বে অর্থনীতি। ২০২৪-২৫ অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে রফতানি ৮.৫% ও ২৬% বেশি প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে বিনিয়োগ কমেছে ১৫ থেকে ২০%। অস্থির বিশ্ববাজারে ব্যবসায়ীরা রফতানিতে সম্ভাবনা দেখলেও ব্যাকফুটে নতুন বিনিয়োগ। ডেমোক্রেট গভর্নমেন্টের ভিতর তখন একটা যে এটার একটা লং একটা সাস্টেনেবল জায়গা আছে, ৫ বছরের একটা টেনিওর আছে, সেহেতু একটা প্ল্যান করতে পারে। এখন এই ১-২ বছর বা ৬ মাসের জন্য কেউ কিন্তু বিজনেস প্ল্যান করবে না। দ্যাট ইজ রিয়েলিটি। এদিকে ১.৫ দশক ধরে কঠিন সংকটে পড়া ব্যাংক খাতের ঋণ প্রবাহের গতিতে রয়েছে শক্ত লাগাম। রাজনৈতিক সরকারে আস্থা ফিরলে ব্যাংক খাতেও চাঙ্গা ভাব ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমি খুব কম দেখেছি ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। সবাই ওয়েট করতেছে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে যে পলিসিগুলি নিবে, স্পেশালি এইসব ওপেন মার্কেটে ইন্টারেস্ট রেটের, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে, সেইভাবে চিন্তা ভাবনা করে তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে। একটি দেশের রাজনীতি অর্থনীতি চলে একে অপরের হাতে হাত ধরে। অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবেশ তৈরিতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। যখনই রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকবে, যখন স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, তখনই কিন্তু মানুষ বিনিয়োগ করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, সময় মতো নির্বাচন হতে হবে, এবং এই অর্থনীতির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে যত মত ভিন্নতা থাকুক আমরা যেন রাস্তায় আন্দোলন না করি। দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না থাকায় আওয়ামী সরকার বিদায়ের আগে ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমে ৯%। সবশেষ অর্থ বছর এর পরিমাণ কমেছে ১৩%। আর ১ বছরে নতুন বেকার হয়েছে ৩,৩০,০০০ মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচিত সরকার গঠনের পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। গত ৬ মাসে নেত্রকোনায় নিখোঁজের পর লাশ মিলেছে ১৩ জনের। একই সময় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে ১৮০টি। এলাকাবাসী বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে, আর অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ পুলিশের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নিখোঁজের পর মেলে লাশ, অনেকের পরিচয় শনাক্ত হয়, অনেকের মরদেহ পৌঁছে গেলে শুধু ডিএনএ টেস্ট করা হয়। নেত্রকোনার নতুন আতঙ্কের নাম নিখোঁজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কাউকে খুঁজে না পাওয়া গেলে তার মৃত্যুর আশঙ্কা করেন স্বজনরা। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে এমন নিখোঁজের পর মরদেহ পাওয়া গেছে ১৩ জনের। এলাকাবাসী বলছেন অপরাধ করলেও অপরাধীর শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে। ভাইয়া যা দেখছে যে তার যে পেটে একটা দাগ ছিল, তার চিহ্ন ছিল, আর যে শার্টটা পরানো আর প্যান্টটা নতুন, এগুলো দেখে আমরা চিনতে পারছি যেটা আমাদের ভাইয়ের লাশ। এই কিছুদিন ধরে ইদানিং মানুষ সমানে মারা যাইতেছে, যদি ফাঁসি হয় আর ফাঁসি হয় তাহলে এটা বন্ধ হইব। এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ আইনজীবীদের। এইগুলোর থেকে পরিত্রাণ পাইতে হইলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে এবং সঠিক নির্বাচন হইতে হবে, এবং নির্বাচিত গভর্নমেন্ট আসলে পরেই এই সমস্ত কন্ট্রোল করা যাবে, আর না হলে এই সমস্ত কন্ট্রোল করা যাবে না। এ নিয়ে গতানুগতিক বক্তব্য পুলিশের। অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ধরনের মিসিং এর ক্ষেত্রে আমাদেরকে দ্রুততার সাথে অবহিত করেন, আমরা আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে যিনি হারিয়েছেন বা যিনি মিসিং আছেন তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের নেত্রকোনায় নিখোঁজের ১৮০টি সাধারণ ডায়েরি হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিকের খবর।
ইসরায়েলি হেফাজতে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে কড়া নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান, গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যেই আটক 470 কর্মী থেকে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। অন্য এক বন্দী জানান, ইসরায়েলি সেনারা থানবার্গকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলেন। সেই পতাকাগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান, গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আমাদের প্রতি আচরণ ভয়াবহ ছিল। গ্রেটার শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বেনগভির সেখানে এসে সেই রুমে ঢোকে। পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক সহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন 2টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আলদামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজায় সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ, কিন্তু টানা 2 জয় এখন উড়ছে লাল সবুজের দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ার পথে জাকের আলী অনেক। যদিও এ জায়গায় গলার কাঁটা হয়ে আছে তার ব্যাটিং ফর্ম। এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। কিন্তু আশার জায়গা রানের মধ্যে আছেন ইমন, তামিম, সাইফরা। তাই তো সৌম্যকে না পাওয়ার পরও সমস্যা নেই টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ায় একাদশে পরিবর্তন করতে পারে টাইগাররা। এদিকে টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফগানদের। নিজেদের হোম গ্রাউন্ডে এই হার হজম করতে পারছে না তাদের ম্যানেজমেন্ট। যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের। ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়ানোই আপাতত মূল লক্ষ্য তাদের। আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচে শুভ্র কাশবন। হুটহাট বৃষ্টি, খানিক পরেই ঝিরঝির বাতাস। এই তো শরৎ। যান্ত্রিক এই নগরে শরৎ যেন জীবন্ত কবিতা হয়ে সাজিয়েছে নিজেকে। শুভ্রতার আবরণে মোড়া মাঠঘাট আর নদীর তীর যেন তৈরি করেছে এক নান্দনিক মোহময়তা। তাই নাগরিক যন্ত্রণায় পিষ্ট মানুষ প্রশান্তির পরশ নিতে হাজির হচ্ছেন শরতের কাশবনে। ফারুক মোল্লার ছবিতে বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা।
শিশির ভেজা সকাল কিংবা রোদেলা দুপুর, কাশফুল সব সময় হাসি মুখে বলে যায় শরতের গল্প। মনে হয় কোনো শিল্পীর ক্যানভাসে সাদা রঙের তুলিতে আঁকা মন জুড়ানো শিল্পকর্ম। দিগন্ত জোড়া শুভ্র কাশফুল যেন অনিন্দ সুন্দর এক প্রকৃতির খেলা। জীবনের শত হিসেব নিকেশ হার মানে প্রকৃতির এই রূপে। বাতাসের মিতালিতে দুলতে থাকা কাশফুল হয়ে ওঠে প্রশান্তির। সেই প্রশান্তির খোঁজে কংক্রিটে বন্দি মানুষ ছুটে আসেন বিস্তীর্ণ মাঠের বুকে। আমাদের লাইফে অনেক কিছুই মিসিং থাকে, কাশফুলের কাছে আসলে এই মিসিং জিনিসটা মনে হয় যে না ফুলফিল হতে যাচ্ছে। আমার ওয়াইফকে নিয়ে চলে আসছি শরতের যে প্রকৃতি সেটাকে এনজয় করতে। তাই তো এই শরতে নীলিমা আর স্নিগ্ধ বাতাস মিলে রচনা করে এক অদৃশ্য হাতছানি। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। কর্মচাঞ্চল্য ফিরেছে খাগড়াছড়িতে। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়। 4টি রুটে চালান ঢুকছে মিয়ানমার ভারত থেকে। অধিকার কর্মীদের মুখে ইসরায়েল বিরোধী স্লোগান। আটক গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। সেনা প্রত্যাহারে রাজি তেল আবিব। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ শবনম নিবিড়। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়।